এক্সপ্লোর উইথ গাঙ্গুলি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 29শে জুন ধর্মতলা থেকে রাত্রের বাসে রওনা হয়েছিলাম দীঘার উদ্দেশ্যে এবং পরের দিন অর্থাৎ 30শে জুন ঘুরে দেখেছিলাম নিউ দীঘা সি বিচ সহ ওশিয়ানা সি বিচ, উদয়পুর এবং ঢেউসাগর। আগের পর্বেই সেই গল্প শেয়ার করেছি। যারা এখন আগের পর্বটি দেখেননি তাদের উদ্দেশ্যে অনুরোধ রইল আগের পর্বটি কাইন্ডলি দেখে নেবেন। পরের দিন অর্থাৎ 1 জুলাই 2024 সকালবেলা আমরা দীঘার সায়েন্স সিটি দেখার পর দুপুরে দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ ধামের প্রস্তুতি দেখে সন্ধেবেলা ঘুরে দেখেছিলাম ওল্ড দীঘা সি বিচ মার্কেট। আজকের পর্বে থাকছে তারই কিছু ঝলক। গুড মর্নিং। আজকে 1 জুলাই 2024 ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সময় হয়েছে সকাল 10:46। আমাদের আজকে দীঘা ভ্রমণের তৃতীয় দিন। সকালবেলা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করে সবার আগে আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে দীঘায় যে সায়েন্স সিটি আছে সেখানে যাওয়ার। সায়েন্স সিটি দেখে সেখান থেকে যাব হচ্ছে আমরা জগন্নাথ ধামটা তৈরি হচ্ছে পুরীর মন্দিরের আদলে, সেইটা দেখতে যাওয়ার। যদিও আশা করি সেটা বাইরে থেকেই আমাদের দেখতে হবে, কারণ এখনও সম্পূর্ণভাবে ওটা তৈরি হয়নি। আর বিকেলবেলার দিকে ওল্ড দীঘায় যাওয়ার। আমরা যেই হোটেলে আছি অর্থাৎ এসএস ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে দীঘার যে হেলিপ্যাড আছে ঠিক তার সামনে। আসলে একবার সামনে থেকেও আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে দীঘার হেলিপ্যাড। এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানটা হেলিপ্যাড, আর দূরে সারি সারি অনেক বাস দাঁড়িয়ে আছে, কারণ এখানে যত জায়গার থেকে বাসগুলো আসে সব কিন্তু পার্কিং এই দীঘার হেলিপ্যাডের আশেপাশেই করানো হয়। দেখতে পাচ্ছেন আশা করি। এখান দিয়ে সারি সারি সব বাস দাঁড়িয়ে আছে দূরপাল্লার। কালকে সকালবেলায় খেয়েছিলাম পুরি, কিন্তু পুরির কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, যেরকমটা মিরান্দাও কালকে বলছিল যে খুব পাতলা ছিল। তাই আজকে তার পাশের দোকান থেকে এখান থেকে আজকে আমরা পরোটা খাচ্ছি সকালবেলায়। পরোটা পড়লো 1 প্লেট, 2টো করে পরোটা 30 টাকা করে। খেয়ে দেখি কীরকম। 2 প্লেট পরোটা দুজনের, বেশ ভালোই খেলাম। 2টো করে পরোটা কালকের পুরীর থেকে অনেকটা ভালো ছিল, আর মোটাও ছিল, আর ব্যবহারও খুব ভালো। এখন রয়েছে আমাদের দীঘার ফেমাস জাহাজ বাড়ির পিছনে। এই জাহাজ বাড়ির মধ্যে কিন্তু একটা কফি হাউসও আছে, আর সামনে কয়েকটা খাবারের দোকানও আছে, মানে জাহাজ বাড়ির মধ্যেই একতলায় রাখা রয়েছে। আর ওখানে লেখা রয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। তো আমি সঠিক বুঝতে পারছি না যে এটা কি ওনাদের মানে এখানকার অফিস কিনা। তো যদি কোনো দর্শক বন্ধু জানা থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা এখান থেকে ফিরে যাব আগামীকাল। আমাদের ফেরার টিকিটও বুক করা ছিল ট্রেনে, নিউ দীঘা থেকে হাওড়া, কিন্তু কালকে ট্রেনটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সেই জন্য এখন আমরা জানি না যে কিসে ফিরবো জানি না বললে ভুল হবে, বাসেই ফিরতে হবে। বাট এখন আমাদের বাসের কোনো টিকিট বুক করা হয়নি। তো আমরা ভাবছি যে অনলাইনেও কিছু চেক করেছিলাম, তো ভাবছি একবার কাউন্টারে গিয়েও চেক করে নেবো। ওল্ড দীঘায় অনেক কাউন্টার আছে বাসের, নিউ দীঘাতেও আছে, বাট আমরা ভাবছি একবার কাউন্টারে গিয়ে চেক করে নেবো। এই যে আমার আঙ্গুল বরাবর সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে সোজা ওল্ড দীঘার দিকে, আর এইটা হচ্ছে নিউ দীঘা ছাড়িয়ে উদয়পুর বিচ। তারপর যারা তালছাড়ি যাবেন তাদের কিন্তু এখান থেকেই বিভিন্ন টোটো বা অটো ভাড়া পেয়ে যাবেন, তারা একটু বার্গেনিং করে নেবেন, এখান থেকে আপনারা তালছাড়ি উদয়পুর বিচ ঘুরে নিতে পারবেন। আর সামনে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে পড়বে হচ্ছে আপনাদের সায়েন্স সিটি। এই হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির বা সায়েন্স সিটি। তো এখানে প্রবেশ মূল্য কত আসুন গিয়ে দেখি। আচ্ছা, এখানে নানা রকম শোয়ের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। তা আমরা কাটলাম মিউজিয়ামের জন্য, আর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি একটা শো হবে দুপুর 12টার সময়, সেইটা দেখবো। তা মিউজিয়ামে ঢোকার জন্য আমাদের পড়লো জনপ্রতি 40 টাকা করে, আর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শো দেখার জন্য পড়ছে জনপ্রতি 30 টাকা করে। আরও এখানে বিভিন্ন রকম ফান সায়েন্স আরও নানা রকম কিছু আছে, আমি যেটা একটু আগে দেখালাম আপনাদের স্ক্রিনে। দরকার হলে একটুখানি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন বা পজ করে দেখে নেবেন। আসুন ভেতরটা ঘুরে দেখি। এই সায়েন্স সিটিতে আমি বহু বছর আগে একবার এসেছিলাম, সেটা হচ্ছে 2013 সালে। তখন আমি এসেছিলাম, আমার বাবা ছিল, এবং আমার জানতাম না তখন শ্বশুরবাড়ি হবে যদিও। তা আমার ফার্স্ট মানে ওয়াইফের সাথে কিন্তু এখানেই দেখা, ফার্স্ট ওয়াইফের সাথে দেখা বলাটা ভুল হবে, ওয়াইফের সাথে প্রথম দেখা কিন্তু এইখানেই। তারপর থেকেই সমস্ত ভালো লাগা ভালোবাসা, যাই হোক এখানে এসেছি তাই একটু মনে পড়ছে। আজ থেকে অনেক বছর আগে এখানে এসেছিলাম, 2013 সালে, 11 বছর আগে। জায়গাটা কিন্তু একই রকম আছে, তবে হয়তো কিছু নতুন ক্যাটাগরি অ্যাড হয়েছে। সবকটা আমরা ঘুরে দেখতে পারছি না। আপনারা যারা যারা আসবেন চেষ্টা করবেন টাইম নিয়ে হাতে আসার, পারলে সবকটা জায়গা ঘুরে দেখে নেবেন।
এইটাকে বলা হয় মিউজিক্যাল বার। মিউজিক্যাল বার একবার নতুন ট্রাই করে দেখুন। এটাকে একবার এবার টেনে দেখি। দারুণ দারুণ দারুণ, হেবি সুন্দর। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা বলতে পারবেন যে এটাকে অ্যাকচুয়ালি কী বলে। এখানে দড়ি বাঁধা আছে আর সামনে ওজন দেওয়া আছে। এটা আই থিঙ্ক কে কতটা ওজন তুলতে পারবে সেইটারই কিছু একটা ব্যাপার স্যাপার হবে। ট্রাই করে দেখি একবার। হ্যাঁ, এইটা কত কিলোর বাটখারা বাঁধা আছে বলতে পারবো না, জাস্ট ট্রাই করে দেখছি। আর আচ্ছা, ওখানে আটকানো আছে বোধহয়। আর উঠবে না, শক্তি আছে, শক্তি আছে গায়ে। এবার পরেরটা, এটা তো আরো বেশি। যার সারফেস এরিয়া যত বেশি তাকে টেনে তুলতে তত সুবিধা হয়। এটা বোধহয় তারই কোনো একটা মডেল করা আছে। এদিকেও একটা আছে, এই যে কোন দিকে? এই যে সামনেরটা। হ্যাঁ, হ্যাঁ, এটাও তো একটা আছে। এটা ট্রেনে তুলতে কষ্ট হবে না, আসলে শক্তিশালী মানুষ তো, আমাদের কিছু কষ্ট হয়। এইখানে বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, তারপর এখানে আরও সব মডেল টডেল বিভিন্ন জিনিসের করা আছে। আচ্ছা, এইটা কি গো, লেখা আছে সাইডে, দেখো তো এটা কি। এইখানে একটা মাছের মতো মডেল করা আছে, এটা কি আমি দেখে জানাচ্ছি। এই যে গোলাকার বৃত্তটা দেখা যাচ্ছে, এইটার থেকে যদি আমরা কথা বলি, উল্টো দিকে যেই মানুষটি থাকবে তারা কিন্তু একদম কানের সামনে পরিষ্কার শুনতে পাবে, মনে হবে ফোনের মধ্যে কথা শুনছে। হ্যালো হ্যালো হ্যালো। একটু আগে বিধানদা ওই দিক থেকে কথা বলছিলাম, মনে হচ্ছে পুরো কানের সামনে বাজছিল, এত ক্রিস্টাল ক্লিয়ার, একদম কানের সামনে, খুব ভালো লাগছে শুনতে। সবই আসলে বিজ্ঞান। এইটা দেখুন, এটা হচ্ছে গিয়ে একটা ব্যাটসম্যানের সব যাবতীয় সামগ্রী, মানে বিভিন্ন রকম পোজে রাখা রয়েছে। এটা যদি আমি সামনে থেকে দেখি তখন দেখতে পাবো একজন ব্যাটসম্যান সোজাসুজি ব্যাট তুলে দাঁড়িয়ে আছে। আসুন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? দেখুন, দেখে মনে হচ্ছে একজন ব্যাটসম্যান শট খেলেছে বা হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু সব আলাদা আলাদা পার্টস। এখানে লেখা রয়েছে, এই যে ফুটোটা দেওয়া আছে এইখান দিয়ে দেখার জন্যে, এই যে শ্রী থ্রু দ্য হোল, বাট এখান থেকে সামনে থেকে দাঁড়ালেও কিন্তু যথেষ্ট পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। এইখানে শুধু যদি পার্কেও আপনারা ঘোরেন না, এখানেও কিন্তু নানা রকম অ্যাক্টিভিটিস আছে আর নানা রকম মানে জিনিসপত্র দেওয়ার আছে বিজ্ঞানের, যেগুলো কিন্তু আপনারা ভালোভাবে এখানে উপভোগ করতে পারবেন। তবে চেষ্টা করবেন একটু সন্ধ্যেবেলার দিকে আসার, তখন একটুখানি লাইটিংটা থাকবে আর গরম অতটা লাগবে না। সত্যিকারের আমার বিজ্ঞান নিয়ে অতটা ধারণা স্পষ্ট নয়, আর এখানে যত রকম আইটেমস রাখা আছে সব কিছু যদি আমরা বিজ্ঞানসম্মত ভাষায় বুঝতে যাই তাহলে হয়তো আমার পক্ষে সম্ভব নয়। তা বাকি যেগুলো জিনিসগুলো রয়েছে আমি চেষ্টা করছি সেগুলোকে এনজয় করার এবং আপনাদেরকে দেখানোর, আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করে নেওয়ার। এখানে একটা দেখতে পাচ্ছেন চেন দেওয়া গিয়ারের মতো আছে, এটা জাস্ট সিম্পলি আঙ্গুল দিয়ে ঘোরানোর, আর কিচ্ছু না। এটা ঘোরালে এরমভাবে এটা ঘুরবে, জাস্ট সিম্পল সাইকেলের মতো। এই যন্ত্রটির নাম লেখা ছিল আর্কিমিডিসের স্ক্রু। ভূগর্ভস্থ জলকে কিভাবে খুব সহজেই মাটির নিচের থেকে মাটির উপরে নিয়ে আসা যায়, এটি তার খুব সুন্দর উদাহরণ। অনেক নিচের থেকে জল তুলতে গেলে এরকম স্ক্রু লাগিয়ে দেওয়া হতো এবং সেখান থেকে জল এই স্ক্রুয়ের মাধ্যমে উপরে দিকে উঠে আসতো। এটা ধীরে ধীরে ঘোরানো হবে এবং জলটা ধীরে ধীরে উপরে উঠে আসবে। সায়েন্স খুব মজার জিনিস, খুব মজার। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এনার্জি ড্রাম, মানে এটার ওপরে গিয়ে প্র্যাকটিক্যালি হাঁটার জিনিস, অনেকটা ট্রেডমিলের মতো। এখান দিয়ে হাঁটবে, এটা গোল গোল করে ঘুরতে থাকবে এবং হাঁটা ক্রমাগত চলতে থাকবে। তাহলে আসুন একবার এনার্জি ড্রামে ওঠা যায়। মনে হচ্ছে ছোটবেলার পার্কে এসেছি। হেভি মজাদার, এটা ভীষণ মজাদার। হাতটা যদি না থাকতো আমি উল্টে শিওর পড়ে গেতাম। ভাই আস্তে আস্তে। সময় হয়েছে সকাল 11:50। এই মুহূর্তে আমরা যাচ্ছি স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টারে। ওটা 12টা থেকে শো, এখনও খোলেনি, কিন্তু আগে ওটা দেখে আসি। অ্যানাউন্স করলো এইমাত্র ঢোকার জন্যে, বাট এখনও তো এখানে লক খোলেনি। এখানে টাইমটা দেওয়া রয়েছে, কোন টাইমে কোন শোটা হবে।
আমরা দেখছি দুপুর 12টার শো, তার মানে এখন হিন্দিতে হবে। এই আমরা ঢুকলাম, ঢোকার পরে এখানে কিন্তু জুতো রেখে দিতে হবে, জুতো পরে ভেতরে ঢোকা যাবে না। এই হচ্ছে গেট, এই যে সামনে মেশিনটা দেখা যাচ্ছে, এইখান থেকেই ওই শোটা দেখানো হবে। আর এই ওপরে হচ্ছে ডোম, পুরো সাদা, এখানে দেখার কিছুই নেই। আর সামনে যতটা সিট দেখা যাচ্ছে সব খালি, একজনও আসেনি। ভিতরটা পুরো চিল্ড এসি একদম, খুব সুন্দর আবহাওয়া। আর যেহেতু আমরা দুজনই আছি সেই জন্য মনে হচ্ছে পুরো পার্সোনালাইজ একটা থিয়েটারে বসে আছি। সিটগুলো মানে কি বলবো, মারাত্মক লেভেলের কমফোর্টেবল, প্রায় সেমি স্লিপিং সিট, পুরো শুয়ে দেখার মতো। আর এখানে বক্সও দেওয়া আছে সাউন্ডের জন্যে। আর আগে তো বললামই যে এখন 12টার শোটা হিন্দিতে হবে। চলুন হিন্দিতেই উপভোগ করি। শোটা চলাকালীন আর কোনো ভিডিও করব না, বাইরে বেরিয়ে আপনাদের জানাবো। 12টা বেজে 16 মিনিট, এইমাত্র আমরা ওই তারামণ্ডলের শোটা দেখে বাইরে বেরোলাম। ভেতরে না এত সুন্দর ঠান্ডা ওয়েদার, পুরো ঘুম পেয়ে গেছিলো। আর ঘুম পাওয়ার পিছনে আরও দুটো কারণ আছে। সেটা হচ্ছে গিয়ে, প্রথম কথা, এখানে যে প্রজেকশন মেশিন থেকে চালানো হয়েছে খুব অস্পষ্ট, আর অস্পষ্ট হওয়ার সাথে সাথে ব্রাইটনেসটা খুব কম ছিল। আর যেহেতু আমরা ভেতরে দুজনই লোক ছিলাম, আর কেউ আসেনি এখানে ভিজিটার, আমরা তো প্রথমে ভাবছিলাম যে শোটা ক্যান্সেল না করে দেয়। তা ভেতরে যিনি প্রজেকশন চালাচ্ছিলেন সেই অপারেটর বললেন যে আপনারা কি বাংলায় শুনতে চান? না হ্যাঁ শোনান, আর যখন কেউ নেই তাহলে বাংলাতেই শোনান। তাহলে সাধারণত এমনিতে ছিল ওটা 12টা থেকে হিন্দিতে, তা উনি বাংলায় চালিয়ে দিলেন। তা বাংলায় যিনি ন্যারেট করেছেন উনি মনে হয় হিন্দিভাষী, তো ওনার উচ্চারণগুলো বাংলায় খুব অস্পষ্ট, তাই দেখতে খুব একটা বেশি ইন্টারেস্ট পাইনি। আপনারা চাইলে আসতে পারেন, বাচ্চাদের একটু ভালো লাগবে। 15 মিনিটও এক্স্যাক্ট না শোটা, কারণ শোটা শুরু করেছে 12টা বেজে 3 মিনিটে আর শেষ করেছে 12টা বেজে 16 মিনিটে, ওই 14 মিনিটের মতো আশেপাশে এরকম হয়েছে শোটা। চাইলে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন, বাট রেকমেন্ডেড নয়। বাই দ্য ওয়ে বলে রাখি, আজকে বিধানদার জন্মদিন। বিধানদা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা কি করবে? এই যে নাচছি, বাচ্চা হয়ে গেছি, সায়েন্স পার্কে এসে বাচ্চা হয়ে গেছি। আসলে সায়েন্স কোনো বাচ্চা বা বুড়োর জন্য নয়, সবার জন্যই। এই জন্মদিনটা এইভাবেই আজকে এনজয় করছি। এইখানে লেখা আছে, এই হাতলটা ধরে দুহাত দিয়ে ঝুলে পড়ুন, ঝুলে পড়লে ওই দিক থেকে ওজন উঠবে। তা আমার ঝুলে পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ হাত এমনি পৌঁছে যাচ্ছে। আর ওটার যা ওজন আমার একাধিক আছে। করতাম একটা সময় জিম করতাম, দেখতে রোগা, জোর আছে এখন হাতে। এটা কি? দাঁড়িয়ে কি দড়ি করে টানতে হবে নাকি? টানলে উপরে উঠবে, সেরকম কিছুই না। এটা কি আসো দেখি। বলছে টিউবওয়েল পাম্প করছি, জল উঠছে না। পার্কটা মোটামুটিভাবে আমরা ঘুরে দেখলাম, সবই সায়েন্স বেসড। এখানে ফান অ্যাক্টিভিটিস রয়েছে, আসুন এখানে এসে আপনারা ট্রাই করে দেখুন, মজা পাবেন। বাচ্চারা সঙ্গে গেলে তো খুবই ভালো লাগবে। সব কটার ক্যামেরার মাধ্যমে দেখালাম না, কারণ কিছুটা আমরা নিজেরাও এনজয় করছিলাম। এখন যাচ্ছি আমরা মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে ভেতরটা কিছুটা দেখানোর চেষ্টা করব। এই যে এখানে এটা দেখা যাচ্ছে ভার্চুয়াল গেম, এটার মধ্যে গেলে গোলকিপিং আর কিছুই না, গোল সেভ করতে হবে। দাঁড়ান আপনাদের একটু দেখাচ্ছি। ফার্স্ট হাফ কটা গোল খাই দেখি আর কটা সেভ করি। জাস্ট নিজের মুভমেন্ট করতে হবে আর কিছুই না, হাত দিয়ে পা দিয়ে। না, প্রচুর গোল খাচ্ছি, এবার ইজ্জতের ব্যাপার হয়ে যাবে। এই জিনিসটা দেখুন, এটা দারুণ সুন্দর। এখানে ওই মিকি মাউসের ছবি দেওয়া আছে। এই আমি সামনে এসে দাঁড়ালাম, ছবিটা বন্ধ হয়ে গেল, সামনে মিরর চালু হয়ে গেল। সেম কিন্তু এইটার মধ্যেও তাই, সামনে এলেই ছবিটা বন্ধ হয়ে যাবে আর মিরর চালু হয়ে যাবে। বেশ মজাদার। এইখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা জাস্ট একদম সাদা ছবি লাগছে, কিন্তু এইটাই যখন আপনারা সামনে রাখা কাঁচটা দিয়ে দেখবেন, দেখুন দেখতে পাচ্ছেন রঙিন, উপরে কিন্তু সাদা, কাঁচের ভেতর দিয়ে দেখলেই নীল। এখানে একটা মজার জিনিস আছে, আপনারা ভালো করে খেয়াল করুন। এখানে একটা ফুলের ছবি দেওয়া আছে, আর সামনে এখানে একটা হাতল দেওয়া আছে। তা আমরা যদি হাতলটাকে এরকম করে ঘোরালে কিন্তু এখানে দেখতে পারবেন
জানি না ক্যামেরা ঠিকভাবে আসছে কি না, যে ফুলটা ফুটছে, পাপড়িগুলো সংকুচিত হচ্ছে আবার খুলে যাচ্ছে কখনো কখনো। এই দেখুন, একদিকে ঘোরালে পাপড়ি সংকুচিত হচ্ছে, আর একদিকে ঘোরালে পাপড়ি খুলছে। আগেরবার যখন এসেছিলাম এটা আমি করতে পেরেছিলাম, বাট এখন কোনোভাবে এটার মধ্যে দিয়ে নিয়ে এসে আমি এটার মধ্যে ফেলতে পারলাম না। হাতে যেন সেই কন্ট্রোলটাই হলো না। এটা স্পার্কেল হুইল, এখানে দুটো বোতাম আছে, দুটো বোতাম টিপে ধরলে দুটো হুইল দুটো অপোজিট ডিরেকশনে ঘুরছে, আর তাদের মধ্যে যে বিদ্যুৎ সংযোগ করছে এটার মধ্যে বিদ্যুৎ দেওয়া আছে, তার জন্য এখানে স্পার্কেল হচ্ছে, স্পার্ক হচ্ছে। এইটা দেখুন কার্ভিং টানেল, এটার ভেতরে সবসময় টানেলটা একবার ডান দিক আর একবার বাঁ দিকে ঘুরছে। আমি কিন্তু নড়ছি না, আমি কিন্তু সোজাই দাঁড়িয়ে আছি, আর টানেলটাও কিন্তু অরিজিনালি সোজা, বাট এখানে কোনো একটা কারণে সেটা এরকম ঘুরছে দেখাচ্ছে। এ বিধানদা ভুলভুলাইয়ার ভেতরে ঢুকে গেছে, এবার ওকে আমার খুঁজে বার করতে হবে। এই যে এখানে সোজা কোন দিকে? ডান দিকে, সোজা ডান দিকে। এ ভাই কোন দিকে ঢুকলে গো? ডান দিকে। পুরো নীল লাগছে। এ আর ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না, এ আমার গুলিয়ে যাচ্ছে। না না না, আমি ঢুকবো না। ঢুকে পড়েছি এই মুহূর্তে ভুলভুলাইয়ার ভেতরে, মানে এতটাই এটা কনফিউজিং যে আমি বিধানটাকেও ঠিকমতো খুঁজে বার করতে পারছিলাম না। কিন্তু যদি আপনারা ঠিকভাবে লক্ষ্য করেন, এই ছাদের জায়গাগুলো যদি লক্ষ্য করেন, তাহলে আপনারা ইজিলি গ্যাপটা দেখতে পারবেন, তাহলে আয়নাটা আপনাদের চোখে পড়বে না, ইজিলি এখান থেকে আপনারা এক্সিট গেটটা খুঁজে পেয়ে যাবেন, যার জন্য এখন আর সমস্যা হচ্ছে না। খুব মজাদার জিনিস এটা, এটা আসলে অবশ্যই ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। এইখানে একটা সুড়ঙ্গর মতো রয়েছে, ভেতরে পুরো আয়না দেওয়া, আর এইখানে একটা সুইচ রয়েছে। আমি এটা ট্রাই করছিলাম একটু ভেতরে, তো এইবার আমি এই সুড়ঙ্গের ভেতরে মাথা ঢুকিয়ে ট্রাই করছি যে কীরকম লাগে। চারদিকের কাঁচগুলো ঘুরছে, আর কাঁচ ঘোরার সাথে সাথে না আমার মাথাটাও খুব ঘুরছে। হ্যাঁ সত্যি মাথা খুব ঘুরছে, মাথা বার করে নিচ্ছি, সত্যি অস্বস্তিকর। হ্যাঁ মাথা ঘোরায়, খুব মাথা ঘোরাচ্ছিল ভেতরে। এই সায়েন্স সিটিটা না হাইলি রেকমেন্ডেড। দীঘা এলে অবশ্যই এই সায়েন্স সিটিটা ঘুরে দেখবেন, নানান রকম মজার জিনিস আছে যেগুলো কিনা খুব মজা দেবে। আর যদি বাচ্চা সঙ্গে থাকে অবশ্যই আসবেন, শুধু বাচ্চা বলে নয়, বাচ্চা বড় উভয়কে কিন্তু আনন্দ দেবে। সায়েন্সের প্রতি ইন্টারেস্ট থাক না থাক, এখানে যেসব ভাষায় লেখা আছে সব ভাষা হয়তো আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু যখন এক্সপেরিমেন্টগুলো করছি, সেগুলো যখন প্র্যাকটিক্যালি করছি, খুব ভালো লাগছে। অবশ্যই আসবেন এখানে। সময় হয়েছে দুপুর 1:26। সায়েন্স সিটি আমাদের মোটামুটি যেই দুটো সেকশন আমরা দেখার জন্য নিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে দেখা, আর কিছু নেই। খুব ভালো লাগলো, কিছু জিনিস বুঝলাম, কিছু জিনিস বুঝলাম না। যাই হোক, আপনারা এলে আসতে পারেন এখানে, যেমনটা আগেও বললাম, ভালো লাগবে। এই মুহূর্তে ঘড়ির কাটায় সময় হয়েছে দুপুর 1:54। আর আমরা এসে পৌঁছেছি দীঘায় যে নতুন নির্মাণ করা হচ্ছে জগন্নাথ ধাম, পুরীর মন্দিরের আদলে, ঠিক তার সামনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি গড়ে তোলা হচ্ছে পুরীর মন্দিরের আদলে, আর নাম রাখা হয়েছে জগন্নাথ ধাম। এখনও আন্ডার কনস্ট্রাকশন হতে এখনও আশা করি কয়েক বছর হয়তো সময় লাগবে, কিন্তু এখানে সামনে ফেন্সিং দেওয়া রয়েছে, যার জন্য আমরা সামনে যেতে পারবো না বেশি। কয়েকজন বলছিলেন যে এই বছরই নাকি রথের দিন, অর্থাৎ 7ই জুলাই এই মন্দির উদ্বোধন করা হবে, কিন্তু জানি না সেটা কিভাবে সম্ভব, কারণ এখনও অনেক কাজ বাকি আছে এখানে। যা দেখতে পাচ্ছি এখানে অনেক কাজ বাকি আছে, কোনো মতেই 7 তারিখের মধ্যে উদ্বোধন করা ইম্পসিবল। এই যে আমার আঙ্গুল বরাবর দেখা যাচ্ছে, এটা হচ্ছে দীঘা যে মেন রোডটা আছে, ওখান থেকে এই মন্দিরের মেন এন্ট্রেন্স। এই যে দেখতে পাচ্ছেন, দীঘা মেন রোডের থেকে জগন্নাথ ধামে প্রবেশের মূল রাস্তা কিন্তু এইটা, প্রধান গেট। এইখান দিয়ে ঢুকে আপনার মন্দিরটা পড়ছে কি এই যে এইখান দিয়ে, এই যে। কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে রথের নির্মাণ কাজ চলছে, রথ তৈরি করা হচ্ছে। এখন জানি না সেটা এই বছরই চালানো হবে নাকি সামনের বছর উদ্বোধন করা হবে তখন চালানো হবে, সেটা বলতে পারছি না সঠিক। যদি আপনাদের কাছে এই সংক্রান্ত কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে জানাবেন। দুপুর 2:48। এখন যাচ্ছি লাঞ্চ করতে, খুব খিদে পেয়ে গেছে। গিয়েছিলাম অ্যাকচুয়ালি ওল্ড দীঘায়, ওখানে বাসের সমস্ত কাউন্টারে জিজ্ঞেস করছিলাম যে কোন কোন বাস সংস্থার কীরকম ভাড়া, বাট ওখানে যা ভাড়া বললো তার থেকে অনলাইনে ভাড়া কম পড়ছে, যার জন্য আজকে আর ওখান থেকে এখন আমরা টিকিট বুক করলাম না।
আর অ্যাকোরিয়ামে আর ঢুকলাম না এখন, কারণ এর আগে প্রায় 3-4 বার ওখানে এসেছি, খিদে পেয়ে গেছে তো, যার জন্য আর ঢুকতে ইচ্ছা করলো না। এখন যাচ্ছি, খাবো, খেয়ে আবার হোটেলে যাব, ফিরে যাব, রেস্ট করবো একটুখানি, বিকেলবেলার দিকে আবার আসবো ওল্ড দীঘা সি বিচে। সন্ধে 6:55 এই মুহূর্তে, হ্যাঁ সন্ধে 6:55 এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা নিউ দীঘা সি বিচ মার্কেটে। এখান থেকে এখন যাব সমুদ্রের পাড়ে, সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে সরে যাবো আমরা ওল্ড দীঘার দিকে। টোটো করেও যেতে পারতাম, বাট টোটো করে যাবো না, সমুদ্রের হাওয়াটা খেতে খেতে যাবো, এনজয় করবো। এখানে কিন্তু নানা রকম সব দোকান পাশার বসে আছে, বিশেষ করে সন্ধেবেলা হওয়ার পরই এখানে খাওয়ারের বিভিন্ন মানে বলে না কার্ট, সেই অনেক খাবারের এখানে কার্ট আছে, যেখানে কিনা আপনারা কিন্তু বাজেট ফ্রেন্ডলি মানে কম টাকায় অনেক ভালো ভালো খাবার পেয়ে যাবেন, যেগুলো কিনা হোটেলে কিনতে গেলে কিন্তু একটু কস্টলি পড়ে যায়। আর তাছাড়াও আগের দিনই দেখাচ্ছিলাম যেখানে বিচ মার্কেটে অনেক রকম দোকান রয়েছে, যেগুলো কিনা সকালবেলার দিকে বন্ধ থাকে, বিকেলবেলায় কিন্তু প্রত্যেক কটা দোকান এখানে খুলে যায় এবং চারিদিকে আলো ঝলমলে বাজার, রঙিন, দেখতে খুব সুন্দর লাগে। যারা আপনারা নিউ দীঘায় থাকে, মানে নিউ দীঘায় হোটেল নেবেন কিংবা ওল্ড দীঘায় হোটেল নেবেন, সন্ধ্যেবেলায় কিন্তু অবশ্যই বিচ মার্কেটে আসবেন, তাহলে ভালো লাগবে। নানা রকম এখানে সামগ্রী তো পেয়ে যাবেন, যেমন খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, আরও গিফট আইটেম, নানা কিছু বাড়ির জন্য যদি কিছু নিতে চান সবই কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন। সাড়ে 3টের সময় হোটেলে গেছি, হোটেলে গিয়ে ভেবেছিলাম একটু শোবো, মানে যখন খেতে এসেছিলাম তখনই ভেবেছিলাম হোটেলে গিয়ে একটু রেস্ট করবো, বাট রেস্ট আর করা হয়নি। আজকেও সুইমিং পুলে নেমেছিলাম, প্রায় ঘন্টা 2 সুইমিং পুলে ছিলাম, খুব ভালোভাবে স্নান করেছি, এনজয় করেছি। আসলে সুইমিং পুলটা না আমার কাছে খুব একটা প্রিয় জিনিস, যতবারই আসি না কেন, যতবারই বলাটা ভুল হবে, কারণ এর আগের বার এসেছিলাম তখন সুইমিং পুলে নেমেছিলাম আর এবার নামলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স। আপনাদের কাদের কাছে ভালো লাগে সুইমিং পুল কমেন্ট করে জানাবেন। রাত্রি 7:56 এই মুহূর্তে এসে পৌঁছালাম ওল্ড দীঘায়। সেই নিউ দীঘা দিকে হাঁটতে হাঁটতে আসছি। ওল্ড দীঘার ভাইবসটা কিন্তু কমপ্লিটলি আলাদা। এত হাওয়া দিচ্ছে যে চুল ফুল পুরো সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, ওল্ড দীঘার যে সি বিচ আছে বা সি বিচ যে মার্কেট, পার্সোনালি আমার কাছে সবসময় বেশি প্রিয়, অনেক বেশি আমাকে ওল্ড দীঘা সি বিচ টানে। কারণ হচ্ছে গিয়ে নিউ দীঘা সি বিচে না লোকজন আছে, কিন্তু এত এরকম দোকান পাশার নেই, এতটা জাঁকজমক কিন্তু নিউ দীঘা সি বিচ নয় যতটা কিনা ওল্ড দীঘা সি বিচ। আপনাদের কাদের কাদের নিউ দীঘা সি বিচ ভালো লাগে আর কাদের কাদের ওল্ড দীঘা সি বিচ ভালো লাগে নিচে কমেন্ট করে জানাবেন। এই যে শেডগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা শেড রয়েছে, তারপর সামনে এদিকে এগিয়েও আরও বেশ কয়েকটা শেড রয়েছে। এগুলোর যদি আদলটা খেয়াল করেন, মানে ছাদের আদলটা খেয়াল করেন, এগুলো অনেকটা জাপানিজ প্যাগোডার আদলে তৈরি করা হয়েছে। এখানে একটা সুন্দর দেখুন বাগানের মধ্যে করা রয়েছে দাবার বোর্ডের আদলে। জানি ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু কী করবো বলুন, অনেক কিছু ঘুরে দেখছি আর সব কিছুই মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে নিই। যাই হোক, আপাতত কিছুক্ষণের জন্য ক্যামেরাকে বিরতি দিচ্ছি, রাত্রিবেলা খাবো, খেয়ে হোটেলে যাবো। তবে আজকে এইখানেই কিন্তু ভিডিও শেষ হয়ে যাচ্ছে না, আগামীকাল ধর্মতলায় গিয়ে ভিডিও শেষ হবে। ধর্মতলা থেকে শুরু করেছিলাম ভিডিও, ধর্মতলায় গিয়ে ভিডিও শেষ হবে। একটু ধৈর্য রাখুন, ধৈর্য রেখে দেখতে থাকুন। গুড মর্নিং, সময় হয়েছে সকাল 9:53। আমরা হোটেল থেকে এই মুহূর্তে চেক আউট করলাম। এখন আপাতত যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পরেও আমাদের হাতে মোটামুটি ঘন্টা 3 সময় থাকবে, তো ভাবছি সেই টাইমটা কোথায় ইউটিলাইজ করা যায়। বৃষ্টি পড়ছে তার মধ্যে আবার। আর দুপুরবেলা যাওয়ার সময় যে বলেছিলাম গ্রিন লাইন বাসে করে আজকে যাচ্ছি, সেটার একটা সংক্ষিপ্ত ভিডিও কিন্তু এই ভিডিওর মধ্যেই আমি শেয়ার করে দেবো, দেখতে থাকুন। নিউ দীঘার সি বিচে এলাম এইমাত্র বৃষ্টিটা কমার পরে। প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আশা করি, তবে জল কিন্তু এখন অনেক দূরে।
বাড়িতে যাওয়ার আগে একবার দেখতে এলাম সমুদ্র, ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচুর মানুষজনের সমাগম হয়েছে, ভিড় হয়েছে। বিধানদার সঙ্গে আছে, ও বলছে কুলফি খাবে, তা কুলফি রাস্তার উপরে একটাও পেলাম না, সেই সমুদ্রের একদম বিচের ওপরে বসে আছে। চলে এসেছি বিচে ফাইনালি। এখানে ফোল্ডার বিচে ব্যাগে নিয়ে নামতে খুব অসুবিধা হচ্ছিলো, কারণ ডিসব্যালেন্স হলে খুব সমস্যা। বাট বিধানদা বলছিল কুলফি খাবে, আর আমার খেতে ইচ্ছা করছিল। ফাইনালি কষ্ট করে নেমে গেছি। প্রচুর লোক স্নান করছে এখন, ভীষণ আনন্দ করছে সবাই। এখন মনে হচ্ছে যে আজকে যদি স্নান করতে পারতাম ভালো হতো, বাট এত দূরেই হোটেল, যেখান থেকে ওই সমুদ্রের জলে স্নান করে হোটেলে ফিরে যাওয়া আমার একটু অস্বস্তি আছে, যার জন্য আর করা হলো না এবার। অবশ্য কালকে এখানে করতে পারতাম না, কালকে প্রচুর জল ছিল। যাই হোক, এখন একটু কুলফি খাই, কুলফি খেয়ে আপাতত আমরা চলে যাবো বাস স্ট্যান্ডের দিকে। এই কুলফির দোকান থেকে এখন আমরা কুলফি খাবো। এই দেখতে পাচ্ছেন আমার সামনে হোটেল অম্বালিকা, দাঁড়িয়ে আছি হোটেল অম্বালিকার সামনে। দুপুর 1:55 এক্সপ্রেস লাইনের বাসটি এখানেই আসবে, ওল্ড দীঘা থেকে ছেড়ে আসবে। ওল্ড দীঘা থেকে ছাড়ার সময় হচ্ছে বেলা 1:45, এখানে 1:55। এই ঢুকছে আমাদের এক্সপ্রেস লাইনের বাস। বাসের মডেল হচ্ছে 9600। চলুন ওঠা যাক বাসে। এই উঠলাম বাসে। সামনেই রয়েছে বটল হোল্ডার, এখানে দেওয়া আছে ম্যাগাজিন হোল্ডার। ফুটরেস্টটা একটাবার খেয়াল করুন, এখানটা পুরো আরাম করে আপনারা পা রাখতে পারবেন। এখানে চাইলে কিছু, এই যে এটা রয়েছে, এখানে চাইলে কিছু ঝোলাতেও পারবেন। ব্যাস, এই হচ্ছে বাস। কিরকম লাগছে বলো? একদম ফার্স্ট ক্লাস না? একদম ফার্স্ট টাইম এই কোয়ালিটির এই লেভেলের বাসে উঠলাম। ঘড়ির কাটায় দুপুর 1:55, 1 সেকেন্ডও লেট করেনি বাস, এক্স্যাক্ট টাইমে বাস ছাড়লো। বাসের ভেতরের কন্ডিশন কিন্তু অসাম, যাকে বলে 9600 মডেলের বাস, অসাম কন্ডিশন। ওপরে এসি ভেন্ট দেওয়া আছে, আমি একটুখানি এটা বন্ধ করে দিলাম কারণ এটা ঠান্ডা লাগছে ভেতরে। ওপরে রিডিং লাইট আছে, সব কিছুই আছে। বিকেল 4:42। এই মুহূর্তে আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাটে। 15 মিনিটের স্টপেজ টাইম আছে। মোটামুটি ঠিকঠাক টাইমেই এসছে, 6:30টার মধ্যে আশা করি ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। আর বাসে ওঠার পরে আমাদেরকে আধা ঘন্টা মতো পরে, চাউল খোলা ঢোকার পরে 500 ml করে একটা করে জলের বোতল দেওয়া হয়েছিল। সন্ধে 7:02। এই মুহূর্তে জাস্ট আমরা এসে নামলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে, গ্র্যান্ডের ঠিক অপোজিটে। আপাতত বাড়ি। দীঘার পর্ব এখানেই শেষ। কীরকম লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।